আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5 এর বিজ্ঞান বইয়ের অধ্যায় 1 আমাদের পরিবেশ এই অধ্যায়ের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে পড়ায় চলে যাওয়া যাক। এই যে দেখো, আমরা চলে এলাম অনুশীলনীতে। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 8। প্রথমেই আছে 1, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1, শক্তির মূল উৎস কোনটি? খ, সূর্য। 2, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? সঠিক উত্তর হবে গ, খাদ্য। 3, নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? সঠিক উত্তর হবে ঘ, ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ। 2 নঙে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্নগুলো দেখে নি। 1, খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? 2, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? 3, মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর উদাহরণ দিই। 4, পরাগায়ন কি? তাহলে চলো উত্তরগুলো আমরা এখন দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর। 1, খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? উত্তর, বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়ার নাম খাদ্য শৃঙ্খল। অন্যদিকে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয়। যে কোনো বাস্তু সংস্থানে একটি মাত্র খাদ্য জাল থাকে। যে কোনো বাস্তু সংস্থানে একাধিক খাদ্য শৃঙ্খল থাকতে পারে। আমি আবার পড়ে শোনাচ্ছি, খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? উত্তর, বাস্তু সংস্থানের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়ার নাম খাদ্য শৃঙ্খল। অন্যদিকে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয়। যে কোনো বাস্তু সংস্থানে একটি মাত্র খাদ্য জাল থাকে। যে কোনো বাস্তু সংস্থানে একাধিক খাদ্য শৃঙ্খল থাকতে পারে। 2 নং প্রশ্ন, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? উত্তর, উদ্ভিদ খাদ্য তৈরিতে প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইডের জন্য এবং বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। আমি আবার পড়ে শোনাচ্ছি। 2, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? উত্তর, উদ্ভিদ খাদ্য তৈরিতে প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইডের জন্য এবং বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। 3 নং প্রশ্ন, মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর উদাহরণ দাও। উত্তর, মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তু হলো মাটি, পানি ও বায়ু। আমি আবার পড়ে শোনাচ্ছি, মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তুর উদাহরণ দাও। উত্তর, মানুষ নির্ভর করে এমন 3টি জড়বস্তু হলো মাটি, পানি ও বায়ু। 4 নং, পরাগায়ন কি? উত্তর, ফুলের পরাগরেণু পরাগধানী হতে একই ফুলের বা একই প্রজাতির অন্য ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে পরাগায়ন বলে। আমি আবার পড়ে শোনাচ্ছি, পরাগায়ন কি? উত্তর, ফুলের পরাগরেণু পরাগধানী হতে একই ফুলের বা একই প্রজাতির অন্য ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে পরাগায়ন বলে। এই যে এখানে শেষ হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। চলো এখন আমরা 3 নঙে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে আসি। দেখো, এখানে 3 নঙে আছে বর্ণনামূলক প্রশ্ন। 1, খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করি। 2, নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করি। শব্দগুলো হচ্ছে ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ। 3, জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করি। 4, উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করি। 5, তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে, তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন? এই যে প্রশ্নের উত্তরগুলো, চলো এখন আমরা উত্তরগুলো দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর। 1, খাদ্য শৃঙ্খল কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করি। উত্তর, খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল উভয়ই মাংসাশী প্রাণী বলে তারা একই রকম অর্থাৎ একই স্তরের খাদক। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।
বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াকে খাদ্য শৃঙ্খল বলে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড় খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় ও ঈগলও সাপ খায়। সুতরাং সাপ ও ঈগল উভয়ই মাংসাশী প্রাণী এবং উভয়ই সর্বোচ্চ স্তরের খাদক। তাই খাদ্য শৃঙ্খলে সাপ ও ঈগল একই রকম। আমি আবার পড়ে শোনাচ্ছি। খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করো। উত্তর: খাদ্য শৃঙ্খলে সাপ এবং ঈগল উভয়ই মাংসাশী প্রাণী বলে তারা একই রকম, অর্থাৎ একই স্তরের খাদক। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। আচ্ছা, বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াকে খাদ্য শৃঙ্খল বলে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় ও ঈগল সাপ খায়। সুতরাং সাপ ও ঈগল উভয়ই মাংসাশী প্রাণী এবং উভয়ই সর্বোচ্চ স্তরের খাদক। তাই খাদ্য শৃঙ্খলে সাপ ও ঈগল একই রকম। এবার 2 নং প্রশ্ন, নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করি। শব্দগুলো ছিল ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ। উত্তর: ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ এ শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম হলো সূর্য, পরে হবে ঘাস, তারপরে পোকামাকড়, ব্যাঙ, সাপ, ঈগল। সকল শক্তির মূল উৎস সূর্য। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। ঘাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে, আবার পোকামাকড় খাদ্য হিসেবে ঘাস খায়। ব্যাঙ পোকামাকড় খায়। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তির প্রবাহ সূর্য থেকে ঈগল পর্যন্ত সঞ্চারিত হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। 2 নং প্রশ্ন ছিল, নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো। শব্দগুলো হলো ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ। উত্তর: ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ এই শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম হলো, প্রথমে হবে সূর্য, ঘাস, পোকামাকড়, ব্যাঙ, সাপ, ঈগল। সকল শক্তির মূল উৎস সূর্য। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। ঘাস সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে, আবার পোকামাকড় খাদ্য হিসেবে ঘাস খায়, ব্যাঙ পোকামাকড় খায়। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি প্রবাহ সূর্য থেকে ঈগল পর্যন্ত সঞ্চারিত হয়। 3 নম্বর প্রশ্ন ছিল, জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। উত্তর: বেঁচে থাকার জন্য জীব বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে, তার মধ্যে বায়ু অন্যতম। জীব, উদ্ভিদ ও প্রাণী। জীব দ্বারা উদ্ভিদ ও প্রাণী দুইটাকেই বোঝাচ্ছে, এই জন্য ওটা ব্র্যাকেটে লিখে দিয়েছি। শোষণ প্রক্রিয়ায় খাদ্য থেকে শক্তি উৎপাদনের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বায়ুতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আবার সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে। এইভাবেই জীব বেঁচে থাকার জন্য বায়ুর উপর নির্ভরশীল। আমি আবার পড়ে শোনাচ্ছি। জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করো। উত্তর: বেঁচে থাকার জন্য জীব বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে, তার মধ্যে বায়ু অন্যতম। জীব শোষণ প্রক্রিয়ায় খাদ্য থেকে শক্তি উৎপাদনের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং বায়ুতে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আবার সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে। এভাবেই জীব বেঁচে থাকার জন্য বায়ুর উপর নির্ভরশীল। 4 নং প্রশ্ন, উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। উত্তর: মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। এ বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন পশু পাখি এ বীজ বিস্তরণে মুখ্য ভূমিকা পালন করে। বীজের বিস্তরণ না ঘটলে কোনো উদ্ভিদ শুধু একটি নির্দিষ্ট স্থানেই জন্মাতো। এতে কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ঘটলে কোনো নির্দিষ্ট প্রাকৃতিক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যেতে পারে।
অর্থাৎ বীজ বিস্তরণের ফলে পরিবেশে উদ্ভিদের অস্তিত্ব টিকে আছে, তাই উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ। আমি আবার পড়ে শোনাচ্ছি। 4, উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। উত্তর, মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। এই বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন পশু পাখি এই বীজ বিস্তরণে মুখ্য ভূমিকা পালন করে। বীজের বিস্তরণ না ঘটলে কোনো উদ্ভিদ শুধু একটি নির্দিষ্ট স্থানেই জন্মাতো। এতে কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ঘটলে কোনো নির্দিষ্ট প্রাকৃতিক উদ্ভিদ বিলুপ্ত হয়ে যেতে পারে। অর্থাৎ বীজ বিস্তরণের ফলে পরিবেশে উদ্ভিদের অস্তিত্ব টিকে আছে, তাই উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ। 5 নং, তোমার টেবিলের উপরে রাখা গাছটি মারা যাচ্ছে, তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন। উত্তর, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় টেবিলে রাখা মরণাপন্ন গাছটির খাদ্য তৈরির প্রক্রিয়া চালু করার জন্য বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। সবুজ উদ্ভিদ পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে মাটিস্থ পানি, বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড ও সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। বাস্তু সংস্থানে থাকা উপাদানগুলোর মধ্যে একমাত্র সবুজ উদ্ভিদই খাদ্য উৎপাদক, কিন্তু সূর্যালোকের অনুপস্থিতিতে এই প্রক্রিয়াটি বন্ধ থাকে। তাই টেবিলে রাখা গাছটি মারা যাচ্ছিল। গাছটিকে জানালার পাশে নিয়ে এলে তা আবার সজীব হয়ে উঠবে। আমি আবার পড়ে শোনাচ্ছি। তোমার টেবিলের উপর রাখা গাছটি মারা যাচ্ছে, তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় টেবিলে রাখা মরণাপন্ন গাছটি খাদ্য তৈরির প্রক্রিয়া চালু করার জন্য বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। সবুজ উদ্ভিদ পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে মাটির পানি, বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড ও সূর্যালোকের উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। বাস্তু সংস্থানে থাকা উপাদানগুলোর মধ্যে একমাত্র সবুজ উদ্ভিদই খাদ্য উৎপাদক, কিন্তু সূর্যালোকের অনুপস্থিতিতে এই প্রক্রিয়াটি বন্ধ থাকে। তাই টেবিলে রাখা গাছটি মারা যাচ্ছিল। গাছটিকে জানালার পাশে নিয়ে এলে তা আবার সজীব হয়ে উঠবে। এখানেই শেষ হয়ে গেল প্রশ্নের উত্তরগুলো। এই যে অধ্যায় 1-এর সকল প্রশ্নের উত্তরের সমাধান আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা প্রশ্নের উত্তরগুলো বাসায় সুন্দর করে খাতায় তুলে মুখস্থ করে ফেলবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, তোমাদের উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটি একটা শেয়ার করে দিবে। ধন্যবাদ সকলকে।